পড়শি রাষ্ট্রে আনরেস্ট আর ভারত বাংলাদেশ সীমান্তে যে দ্বিপাক্ষিক পণ্য পরিবহন তাতেও জট। পেট্রাপোল সীমান্তে কমেছে আমদানি রফতানি, ভারত থেকে পণ্য না যাওয়ায় বিপদে বাংলাদেশ। ভারত পুরোপুরি রফতানি বন্ধ করলে পাকিস্তানের মতো দশা হবে বাংলাদেশের, আশঙ্কা পদ্মাপাড়ে। কথা বলবো পেট্রাপোল সীমান্তে আমদানি রফতানি সিচুয়েশন এই মুহূর্তে কিরকম রয়েছে, ডিটেলে জানাবেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। দেখো আমেলা, তোমাকে জানিয়ে রাখি যে সাম্প্রতিক বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রমণের যে প্রভাব পড়েছে, সেই প্রভাব কিন্তু ইতিমধ্যেই পেট্রাপোল সীমান্তে এসে পড়েছে। এবং পেট্রাপোলে বলা যেতে পারে যে আমদানি রপ্তানি ভারতের সঙ্গে বাংলাদেশের হয়ে থাকে, ব্যাপক আকারের যে আমদানি রপ্তানি এই পেট্রাপোল সীমান্ত দিয়ে হয়, সেখানে রীতিমতন জট তৈরি হয়েছে। এবং এপারের যে সমস্ত ব্যবসায়ীরা আছেন, ক্লিয়ারিং এজেন্ট, তারা জানাচ্ছেন যে ওপার থেকে যে অর্ডার এসে থাকে তা অনেকাংশেই কমেছে। এবং পেট্রাপোলের কাস্টমসের যিনি সুপারিনটেন্ডেন্ট আছেন, তিনি কিন্তু জানাচ্ছেন যে পেট্রাপোল সীমান্ত দিয়ে আমদানি এবং রপ্তানি দুটোই অনেকাংশে কমেছে। আগে যে পরিমাণে ট্রাক এপার থেকে ওপারে যেত বা ওপার থেকে এপারে যে সমস্ত ট্রাক ইম্পোর্ট হতো, সেগুলো অনেকাংশে কমেছে। তার বলা যেতে পারে যে সাম্প্রতিক বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, সেই কারণেই এই প্রভাব পড়েছে ব্যবসায়, তেমনই কিন্তু তিনি দাবি করেছেন। অন্যদিকে বাংলাদেশ থেকে আসা যাত্রীরা জানাচ্ছেন যে সাম্প্রতিক বাংলাদেশের সঙ্গে ভারতের যে অবস্থান চলছে, এরকম অবস্থায় ইতিমধ্যেই বাংলাদেশের যে সমস্ত পণ্য ভারত থেকে যায় বা বাংলাদেশ যে সমস্ত পণ্য ভারত থেকে ইম্পোর্ট করে, তার দাম ইতিমধ্যেই হু হু করে বাড়তে চলেছে। এবং যদি আগামীতে ভারত পণ্য না পাঠায়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আগামীতে পাকিস্তানের মতন হবে, তেমনই কিন্তু বাংলাদেশের যাত্রীরা কিন্তু জানাচ্ছেন। রুমেলা, বেশ, এখন তো সবাই আনসেফ হিসেবে আছে, প্রত্যেকটা হিন্দু এইভাবেই আছে। বাংলাদেশের জন্য খারাপ। ভারত যদি সবকিছু বন্ধ করে দেয়, সেক্ষেত্রে অবশ্যই সবার জন্য প্রবলেমের সৃষ্টি হবে। এটা হ্যাঁ, সবকিছুর দাম বাড়বে, অলরেডি বাড়তে শুরু করে দিচ্ছে। ভারতের সাথে বিরোধিতা করার ফলে পাকিস্তানে এখন যে পরিস্থিতি, বাংলাদেশে একই পরিস্থিতি হয়ে যাবে। তা আপনি 1 কেজি চিনি খাইতে হবে তখন 300 টাকা, 1 কেজি পেঁয়াজ খাইতে হবে 250 টাকা। 100% সবকিছুর দাম বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভারত সরকার বা ভারতের ব্যবসায়ীরা যদি বলে যে আজকে বন্ধ করবো যে কোনো জিনিস, ওটা কালকে বাংলাদেশে অটোমেটিক দাম বেড়ে যায়। তারা নিজেরাও জানে যে আমরা যদি ভারত বিদ্বেষী হই বা ভারতের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়, তাহলে আমাদের পরিস্থিতিটা কোথায় যায় দাঁড়াবে। এক্সপোর্ট তো অনেক কমেছে, অর্ডারও কমেছে। বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্ডার আসে সেই পরিমাণ অর্ডার আসছে না। অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। গতকাল থেকে একটু ট্রাক কম আছে। ক্ষতি তো একটু হচ্ছেই, মালের অর্ডার কম হলে একটু ক্ষতি তো হচ্ছেই। হ্যাঁ, এক্সপোর্টিং কিন্তু হচ্ছে, কিন্তু আগের চেয়ে একটু কম আছে। মানে এক্সপোর্টও কমেছে, ইম্পোর্টও কমেছে। ইম্পোর্টে খুব কমে গেছে। ইম্পোর্টে গত 1.5-2 সপ্তাহ ধরে অনেকটাই কম আসছে গাড়ি। বাংলাদেশের পরিস্থিতিটা তো ঠিক নেই। পথে আওয়ামী লীগ, চড়া সুর শেখ হাসিনার গত 6 আগস্টের পর থেকে আমরা বাংলাদেশে যে পরিস্থিতি দেখেছিলাম, তারপর হাসিনা তিনি দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিচ্ছেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে আপনারা জানেন পথে নেমেছে আওয়ামী লীগ। দেশবাসীকে বার্তা শেখ হাসিনার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। কথা বলবো মৈত্রেয়ী ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, এমন একটা সময় দাঁড়িয়ে হাসিনা এই বার্তা দিচ্ছেন, বিশেষ করে আমি জোর দেব এই দাঁত ভাঙা জবাব, এই হুঁশিয়ারিটা কেন আওয়ামী লীগের কর্মীদের আরো চাঙ্গা করতে? দেখো, একেবারেই তার কারণ যদি দেখা যায় অগস্ট মাস থেকে, যখন থেকে হাসিনা দেশ ছাড়া হয়েছেন এবং তিনি অপসারিত হয়েছেন, তারপর থেকে আওয়ামী লীগের একাধিক নেতৃত্বর বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে জেলবন্দি করা হয়েছে, হামলা হয়েছে এবং অনেকেই দেশ ছাড়ার কথা অবধি ভেবেছেন, দল করা তো পরের কথা। এবং সেখানে দাঁড়িয়ে 14ই অগস্ট, যেদিন শহীদ বুদ্ধিজীবী শহীদ দিবস, সেদিন আওয়ামী লীগ প্রথম রাজপথে নামলো। এবং একই দিনে শেখ হাসিনার এই বিবৃতি, যেখানে দাঁত ভাঙা লড়াইয়ের কথা তিনি বলছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে দেশবাসী কখনো এই ধরনের মানুষরা, যারা অপশক্তি, যারা চেষ্টা চালাচ্ছে, তাদের সঙ্গে তারা কখনো থাকবেন না, তারা সেই মানুষ মেনে নেননি তাদেরকে। ফলে কোথাও একটা গিয়ে আওয়ামী লীগের যারা কর্মী যা রয়েছেন, এখনো পর্যন্ত যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যারা রাজপথে নামছেন, তাদেরকে আরো চাঙ্গা করার জন্যই এই বার্তা। এবং কোথাও একটা গিয়ে তাদের আরো উদ্বুদ্ধ করা এবং রাস্তায় নেমে আন্দোলন করার বার্তা দিয়েছেন তিনি এই বার্তার মাধ্যমে। একেবারে মৈত্রী, আমাদেরও নজর থাক। শহীদ বুদ্ধিজীবী দিবসকেই বেছে নিয়েছেন তারা এবং আওয়ামী লীগ এই মুহূর্তে পথে নেমেছে। শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছেন, তাতে যে তার দল আরো চাঙ্গা হবে তা বলার অপেক্ষা রাখে না এবং মুক্তি চেতনার বার্তাও আরো ছড়িয়ে দিতে চেয়েছেন তিনি। দেখুন বিশেষ প্রতিবেদন। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। 16ই ডিসেম্বর বিজয় দিবস।
তার আগে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই উপলক্ষে শনিবার দেশ জুড়ে নানা কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনার দলের পক্ষ থেকে নেতাকর্মীদের দেশ জুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে বলা হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন, রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, গোপালগঞ্জের টাঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা। দলের সাংগঠনিক জেলা ও উপজেলা স্তরেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব। মানুষের প্রতি দায়বোধ, দেশের প্রতি ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তরপাচ্ছে। গত আগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা, তারপর বাংলাদেশ জুড়ে এটাই আওয়ামী লীগের প্রথম কর্মসূচি। এই শহীদ বুদ্ধিজীবী দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। 1971 সালের ডিসেম্বর পূর্ব পাকিস্তান তখন যুদ্ধে গরম। মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায় ভারতীয় সেনা। পরাজয় নিশ্চিত বুঝে বুদ্ধিজীবীদের টার্গেট করে পাক সেনা। শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, শিল্পী, সাংবাদিক, কবি ও সাহিত্যিককে হত্যা করা হয়। 1971 সালে 10 থেকে 14ই ডিসেম্বর এই কদিনে পূর্ব পাকিস্তানের একের পর এক বুদ্ধিজীবীকে হত্যা করে পাক সেনা। বিজয়ের দিন দুই আগে 14ই ডিসেম্বর সব থেকে বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস বলে ঘোষণা করেন। তখন থেকে প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে বাংলাদেশ। গত 1.5 দশক ধরে বাংলাদেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এখন সে দেশে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনা দেশ ছাড়া। এই প্রেক্ষাপটে এবার বাংলাদেশ জুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে উদ্যোগী আওয়ামী লীগ। শনিবার নানা কর্মসূচি, তার আগে শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে মিছিল করে আওয়ামী লীগের শাখা সংগঠন ছাত্রলীগ। তাদের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হবে। নিউজ 18 বাংলা। ভোটের চাপ এবার বাংলাদেশে। বাংলাদেশে দ্রুত সাধারণ নির্বাচনের দাবি করছে বিএনপি। শহীদ বুদ্ধিজীবী দিবসে ভোটের চাপ বিএনপি। বাংলাদেশে দ্রুত ভোটের দাবি বিএনপি নেতার। কথা বলবো, আমাদের প্রতিনিধি কৃষাণু বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। কৃষাণু, বিএনপি বারবার ভোটের দাবি তুলছে, এটা জনস্বার্থে এই মুহূর্তে এই দাবি কতটা যুক্তিযুক্ত? মূলত দুটো প্রশ্নে এই চাপটা সৃষ্টি করা হচ্ছে। এক হচ্ছে যে বাংলাদেশে এখন জামাত এবং বিএনপি মিলিয়ে একটা জাতীয় সরকার গঠনের একটা প্রস্তাব সামনে রয়েছে, সেটা নিয়ে আলোচনাও চলছে। কিন্তু মূলত সেই জায়গা থেকেই চাপটা তৈরি হয়েছে যে দ্রুত যাতে ভোট হয় এবং বাংলাদেশে যেন স্থায়ী সরকার হয়, রাজনৈতিক সরকার। তুমি জানো যে তদারকি সরকার যারা আছেন তারা সকলেই স্বপ্রতিষ্ঠিত, কিন্তু তারা কেউ রাজনীতিক নয়। তো ফলে সেই জায়গা থেকেই রাজনৈতিক দলগুলি চাপ বাড়াচ্ছে যে দ্রুত রাজ্যের সাধারণ নির্বাচন হোক দেশে এবং তারপরে একটা স্থায়ী সরকার পাক। রুমেলা, বেশ, আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন, পার্লামেন্ট গঠন করার সুযোগ পাবেন। উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার বিএনপি দ্বন্দ্ব এই মুহূর্তে তুঙ্গে। ইউনূসকে কড়া বার্তা বিএনপি। দলকে প্রতিপক্ষ করবেন না, বার্তা বিএনপির। সব দল বিরোধিতা করছে মন্তব্য ইউনূস সরকারের। আর ইউনূস সরকারের মন্তব্যের সমালোচনায় বিএনপি। সরকার ব্যর্থ হলে জনগণ ব্যর্থ, বার্তা বিএনপির। কৃষাণু বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। কৃষাণু, মনে রাখা উচিত এই পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের এক উপদেষ্টার মন্তব্যে। তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সেই জায়গা থেকেই ফখরুল মির্জা, বিএনপি নেতা মহাসচিব, তিনি মন্তব্য করেন যে এই ধরনের মন্তব্য অনুচিত এবং সেই সময় এতে কথা বলা উচিত, কারণ এখন দেশ একটা অস্থির পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেখানেই তার হুমকি যে রাজনৈতিক দলগুলো তো হয়তো প্রতিপক্ষ ভাববেন না,
কোনো রাজনৈতিক দলকে প্রতিপক্ষ ভাববেন না এবং তাতে হিতে বিপরীত হতে পারে। কার্যত হুমকি দিয়ে রাখলেন যে এভাবে যদি একতরফা মন্তব্য হতে থাকে রাজনৈতিক দলগুলো কিন্তু তার পাল্টা প্রতিবাদ করবে। তো বলে বেশ, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কিন্তু তুমি যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। ঘরেই চাপে বাংলাদেশ সরকার। বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারকে তোপ নাগরিক ঐক্যের সরকারে কাজের লোক নেই। দাবি নাগরিক ঐক্যের। 4 মাসে দেশে কোনো পরিবর্তন হয়নি। ঢাকায় চোরের বদলে চোর, ঢাকায় লুটপাটের রাজনীতি, দাবি করছে নাগরিক ঐক্য। এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার। এই সরকার কতদিন থাকবে জানি না। 1.5 বছর পরে নির্বাচন যদি হয় তাহলে এই সরকারের আইন 1.5 বছর। এই সরকারে যারা এসছেন তারা ভালো মানুষ, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়, তারা নিজের নিজের জায়গায় সফল, এরা ভালো মানুষ বলে পরিচিত। ঘুষ এখনো চলে না টুকটাক করে। আরে ভাই, আমি একে সরলাম কি বিজে বসাবার জন্য? আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি। যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ নয়। একদিকে ঘরেই চাপ বাড়ছে বাংলাদেশ সরকারের, অন্যদিকে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। বাংলাদেশকে কড়া বার্তা বাইডেন প্রশাসনের। সংখ্যালঘু আক্রান্তে ঢাকায় দায়ে রয়েছে বার্তা আমেরিকার। মহাশক্তিধর আমেরিকার এই বার্তা কতটা সিগনিফিকেন্ট? কৃষাণু বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানাবেন। কৃষাণ। হ্যাঁ রুবেলা, ভারতের পর এবার কড়া বার্তা দিল আমেরিকাও। তার কারণ হচ্ছে যে আমেরিকার যে অনাবাসী ভারতীয়রা রয়েছেন তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মিছিল করেছেন, বিক্ষোভ করেছেন। অনেক জায়গাতে শহরেই সেই মিছিল বেরিয়েছে এবং তার ফলে যেটা হয়েছে বাইডেন প্রশাসনের উপর চাপ বাড়ছে কোনো একটা বিবৃতি দেওয়ার জন্য। সেই জায়গা থেকেই জাতীয় উপদেষ্টা, সুরক্ষা উপদেষ্টা জন কার্বির মন্তব্য যে সরকারের এই বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে আমেরিকা এবং বাংলাদেশ সরকারকে সেই বার্তা দেওয়া হয়েছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা অত্যন্ত জরুরি এবং এ বিষয়ে যদি কোন রকম বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হতে থাকেন তার দায় কিন্তু ঢাকার। এটা কিন্তু প্লেন ভাষায় জানিয়ে দিয়েছে আমেরিকা। রুবেলা। President's following events closely as well. The security situation in Bangladesh has been difficult following the ouster of the former prime minister, and we've been working closely with the interim government to enhance the capability of their law enforcement and security services to deal with the challenge. We've been very clear in our engagement with all Bangladeshi leaders that protection of religious and ethnic minorities is absolutely critical, and the leaders of the interim government have repeatedly committed to providing security to all Bangladeshis regardless of religion or ethnicity. We want to hold them to that. বাংলাদেশে অশান্তির জের বলাগড়ের যে নার্সারি সেখানে আপাতত সেখান থেকে রফতানি বন্ধ। আপাতত বাংলাদেশে রফতানি হচ্ছে না গাছের চারা। বলাগড়ের সমস্যায় নার্সারির মালিক থেকে কর্মীরা। লোকসানের আশঙ্কার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিকের অপেক্ষা। কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ। হ্যাঁ দেখো যে প্রতি বছরই এই সময় রপ্তানি হয় বলাগড় থেকে বিভিন্ন জায়গায়, দেশের যেমন বিভিন্ন জায়গায় যায় এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় যায়, নেপাল, ভুটান, বাংলাদেশ বিভিন্ন জায়গায় যায়। কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপের জন্য এবং এই যেভাবে ফল গাছের চারা এবং ফুল গাছের চারা যেভাবে যে পরিমাণে রপ্তানি হয় বলাগড় থেকে সেই পরিমাণে রপ্তানি হচ্ছে না। কেননা এই বলাগড় থেকে যেরকম যায় বনগা বর্ডার হয়ে বনগা দিয়ে যেসব ব্যবসায়ীরা নিতে আসে চারা, তারা এখন নিতে আসছে না। তাতে অনেকটাই ক্ষতি হচ্ছে। যেসব বলাগড়ের গাছ যেমন চাষ করছেন গাছের, তাদের অনেক ক্ষতির মধ্যে, তারা আশঙ্কার মধ্যে পড়েছেন। কেন লাখ লাখ টাকা তারা গাছ তুলেছেন, গাছের চারা নিয়ে এসেছেন, কিন্তু তাদের এখান থেকে বাংলাদেশে যাচ্ছে না। যত তাড়াতাড়ি এই বাংলাদেশের পরিস্থিতি তাড়াতাড়ি সামাল হয় তার জন্য তারা অপেক্ষার মধ্যে পড়ে রয়েছে। রুমেলা। বেশ, এখান থেকে তো গাছ প্রতি বছর সারা দেশে বাইরে বিশ্বের বিভিন্ন দেশে চলে যায়।
বাংলাদেশে একটা গন্ডগোল পরিস্থিতি অনুযায়ী এখন আসছে না, দেখতে পাচ্ছেন। ক্ষতি তো হচ্ছে অবশ্যই, 12 টাকা ভর্তি করে মানি। কি কি গাছ যেত মোটামুটি? আম, জাম, কাঁঠাল এবং সমস্ত রকম ফুলের গাছ, যেটা ওদের প্রয়োজন। বাংলাদেশে তো আপনাদের নির্দিষ্ট ভাবে কিছু মাল যেত। হ্যাঁ যেত, সেইটা এখন বন্ধ আছে। যত আমাদের শীতের গাছ আছে, ফলের গাছ আছে, সবটাই যেত এবং ওখান থেকে আসতো। সেটা টোটালটা বন্ধ হয়ে গেছে, বর্ডার আটকে দিয়েছে। তারাও কি চাইছে যে পরিস্থিতি? হ্যাঁ তারাও চাইছে, নালে তো উভয় পক্ষে দুজনারই ক্ষতি না, লস।